নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আমাদের সমর্থন দরকার, আপনাদের সাহায্য দরকার। আমরা একটা মেম্বারশিপ সদস্যপদ চালু করেছি। আপনাদের ভিডিওর তলায় জয়েন বাটন আছে, সেটা টিপলে আপনারা পেমেন্ট অপশনে চলে যেতে পারবেন। 119 টাকার মতন লাগছে প্রতি মাসে। এবার এটাও বলে রাখি তার সঙ্গে যে এই সদস্য হওয়াটা বাধ্যতামূলক নয়, যারা হতে পারবেন তারা করবেন। সাধারণভাবে যে কোনো অনুষ্ঠান আমরা প্রত্যেকেই দেখতে পাবেন। হয়তো মাসে এক একটা সদস্যদের জন্য বিশেষ অনুষ্ঠান আমরা করার চেষ্টা করব। এই হলো সদস্যপদের ব্যাপার। আজকে রাত্রিবেলায় আমাদের জিরো আওয়ার আছে। আজকে রাত্রিবেলায় আমাদের জিরো আওয়ার দেখতে আসবেন, নিশ্চয়ই আপনারা মতামত দেবেন। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এবার মুখ্যমন্ত্রীর মুখে, বিএসএফ ধরলে সরাসরি বেড়ার ওপারে। নাগরিকত্ব যাচাই না করেই বাংলাদেশি তকমা দিয়ে ডিপোর্ট করেছিল কেন্দ্র। গত শুক্রবার সুপ্রিম কোর্টে সেই কেন্দ্র মানে মোদী সরকার জানালো, বীরভূম থেকে দিল্লিতে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের স্বামী দানিশ শেখ, তাদের পড়শি সুইটি বিবি, তার 2 নাবালক সন্তানকে দেশে ফেরাবে তারা। ফেরানোর পরে নাগরিকত্ব যাচাই করা হবে। ফেরানোর পরে সে কথা জেনে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভাড়া বাড়ি থেকে ফোনে সুইটি বলেছেন, 11 মাস পরে দেশে ফিরতে পারবো জেনে খুশি হয়েছি। ভীষণ কষ্টে কেটেছে এতদিন, 100 দিন জেলও খেটেছি। মানে তাদেরকে ধরা হয়েছিল ওই ডিটেক্ট, তারপর সরাসরি ডিপোর্ট, নাম ডিলিট করার সময়টুকুও না দিয়ে। কারণ তখন একটা অপটিক্স তৈরি করার ব্যাপার ছিল যে সরকার ধরবে আর তাড়াবে। তাড়িয়েও ছিল। বীরভূম জেলা, বিশেষ করে মুরারই এলাকা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর মধ্যে একটা, যেখানে কৃষিকাজ ছাড়া জীবিকার অন্য কোনো উল্লেখযোগ্য উৎস নেই। ফলে এই অঞ্চলের বহু মানুষ, বিশেষ করে যুব সমাজ, জীবিকার সন্ধানে দিল্লি, মুম্বাই, হরিয়ানা, কেরালায় পাড়ি যান পরিযায়ী শ্রমিক হিসেবে। সোনালী এবং দানিশও এই স্রোতের একটা অংশ, পরিযায়ী শ্রমিকের একটা অংশ। তারা প্রায় 2 দশক ধরে, 20 বছরের বেশি সময় ধরে দিল্লির বিভিন্ন এলাকায় ওই শ্রমজীবী মানুষ হিসেবে বসবাস করছিলেন। তাদের আয়ের প্রধান উৎস ছিল বর্জ্য সংগ্রহ, মানে র্যাক পিকিং, মানে ওই কাগজ কুড়োনো যাদেরকে আমরা বলি তারা। দিল্লির রোহিণী সেক্টর 26 এলাকা, যা স্থানীয়ভাবে বাঙালি বস্তি নামে পরিচিত, সেখানে তারা একটা ছোট ঝুপড়িতে থাকতেন। এই বস্তিগুলো মূলত বাংলাভাষী মুসলমান শ্রমিকরা থাকেন, যারা শহরের বর্জ্য ব্যবস্থাপনা বা রিসাইক্লিং ইকোসিস্টেমের একটা অপরিহার্য অংশ হওয়া সত্ত্বেও সামাজিকভাবে প্রান্তিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল অবস্থানে থাকেন। সবাই জানে, গরিব মানুষ মাত্রই তাই। কিন্তু ইদানিং দিল্লির মতো মেট্রোপলিটন শহরগুলোতে বাংলাভাষী মুসলমান শ্রমিকদের প্রায়শই সন্দেহের চোখে দেখা শুরু হয়েছে, এবং সেটা শুরু হয়েছে ওই 22 এপ্রিল বৈশরণের পর থেকে। বৈশরণের যে গুলি চালানোর ঘটনা, অতজন মানুষের মারা যাওয়ার ঘটনার পর থেকে যারা মেরেছে তারা বাইরে থেকে, তারা মুসলমান, তারা বাংলাদেশি, তারা পাকিস্তানি, এইখান থেকে সবটা শুরু হয়েছে। প্রত্যেকেই সম্ভাব্য ঘুষপেটিয়া কেবল নয়, মুসলমান হলে তারা টেররিস্ট। রাজনৈতিক আলোচনার পরিসরে তাদের অনেক সময় ঢালাওভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার প্রবণতা সাধারণ মানুষের নয়, সংবাদ মাধ্যমের আছে। তারাও হাতে বুম মাইক নিয়ে তুই কি বাংলাদেশি, তুই কি রোহিঙ্গা, এই প্রশ্নটা অনায়াসে ছুড়ে দেয়। এই সাধারণীকরণ বা স্টিরিওটাইপিং এর শিকার হতে হয়েছে সোনালী এবং তার পরিবারকে। এবং এই কথা কেবলমাত্র যে মিডিয়া বলছে তাও নয়, রাজনৈতিক জায়গা থেকে বলছে, বিজেপি দল বলছে, তাদের নেতা বলছে, শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপির নেতারা বলছেন। তারা যে পরিবেশে থাকতেন তা ছিল স্বাভাবিকভাবেই দরিদ্র এবং ওই একটা অস্বাস্থ্যকর অবস্থা। এটা সবাই জানে, র্যাক পিকার্সরা কোথায় থাকে। এই আমি সোনালী বিবিদের কথা বলছি। কিন্তু তবুও তারা নিজেদের শ্রমের নিজেদের সেখানে একটা জীবনযাপন করছিলেন। তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড ছিল, ভোটার আইডি কার্ড ছিল, প্যান কার্ডের মতন সরকারি নথি ছিল। আর কি থাকবে? আপনি যে নাগরিক কিভাবে প্রমাণ করবেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। সোনালীর বাবা বধূ শেখ, মা জ্যোৎস্না, তারাও দিল্লিতে শ্রমিকের কাজ করতেন এক সময়।
যা প্রমাণ করে যে এই পরিবার দীর্ঘকাল ধরে ভারতের অর্থনীতির সঙ্গে ওই যে বাওয়াল সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে যুক্ত। কিন্তু এই দীর্ঘদিনের বসবাস, সরকারি নথিপত্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ঘটনার সূত্রপাত কোথায়? লোকসভা নির্বাচনের ঠিক পরের, বলা ভালো পাহেলগাঁওয়ের উগ্রপন্থী হামলার পর থেকে দিল্লির রাজনৈতিক আবহাওয়া গরম হয়ে গেল। এই সময় দিল্লির পুলিশ রোহিণীর বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য একটা বিশেষ অভিযান চালাচ্ছে। আইডেন্টিটি ভেরিফিকেশন ড্রাইভ শুরু হয়েছিল। সারা মহারাষ্ট্রতে হয়েছে, দিল্লিতে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, ইউপিতে হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বিদেশি নাগরিকদের শনাক্ত করা। আর বাস্তবে এটা হয়ে উঠলো কি উইচ হান্টিং, বাংলায় কথা বলা শ্রমিকদের জন্য একটা আতঙ্ক। 18 থেকে 21 জুনের মধ্যে দিল্লি পুলিশের একটা দল রোহিণীর সেই বাঙালি বস্তিতে হানা দিল। প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশ গভীর রাতে বা ভোরের দিকে বস্তিতে ঢোকে এবং সুনির্দিষ্ট কিছু পরিবারকে টার্গেট করে। এই অভিযানের সময় সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, তাদের 8 বছরের সন্তান সাবির, তাদের প্রতিবেশী সুইটি বিবি, তার 2 সন্তান, তাদের বয়স 16 এবং 6, তাদেরকে আটক করা হয়। পুলিশ থেকে অভিযোগ করা হয় যে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিভাবে বোঝা গেল জানা নেই। তারা বৈধ নথিপত্র ছাড়াই নাকি ভারতে বসবাস করছেন। তারা কিন্তু দেখাচ্ছেন তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, তাদের আধার কার্ড পর্যন্ত দেখাচ্ছেন। সোনালী এবং তার পরিবারের সদস্যরা তাদের এই সমস্ত পরিচিতি দেখান। তারা বারবার জানান যে তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা, ভারতীয় নাগরিক, ভোটার লিস্টে নাম আছে। পুলিশ কর্মকর্তারা সেই নথিপত্রগুলোকে কোনো রকম যাচাই ছাড়া ভুয়ো বা জাল বলে দেন, যেগুলো সব ভুয়ো। কিভাবে প্রমাণ হলো ভুয়ো জানা নেই। কর্ণপাত না করে আইনি সহায়তা, আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ না দিয়ে তাদের কেএন কার্ড মার্গ থানায় নিয়ে যাওয়া হলো। এবং এই যে গোটা প্রক্রিয়াটা পুরোটা বেআইনি, হতেই পারে না এভাবে। ভারতীয় সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যাকে গ্রেপ্তার করা হবে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। নিজের পছন্দের আইনজীবীর পরামর্শ নেওয়ার অধিকার দেওয়া হবে। সোনালীর ক্ষেত্রে এই সমস্ত সাংবিধানিক অধিকারগুলো পাত্তাও দেয়নি দিল্লি পুলিশ। থানায় আটকে রাখার পরে 24শে জুন 2025 তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO তাদের বিরুদ্ধে একটা বিধিনিষেধমূলক আদেশ, রেস্ট্রিকশন অর্ডার জারি করল। এই আদেশে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে রোহিণীর একটা কমিউনিটি সেন্টারে, ডিটেনশন সেন্টারে আটকে রাখার নির্দেশ দিল। এটা ছিল নির্বাসনের পূর্ব প্রস্তুতি, যে এবারে তোমাদেরকে পাঠানো হবে, ডিপোর্ট করা হবে। আশ্চর্যের বিষয় হলো এই পুরো সময়ে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হলো না, আদালতের সুযোগ দেওয়া হলো না। FRROর মতো একটা প্রশাসনিক সংস্থা নিজের ক্ষমতা বলে নিজেই ঠিক করে নিল ভারতীয় নথিপত্রধারী নাগরিকদের বিদেশি বলে দিল, এবং চরম ক্ষমতার অপব্যবহারের নিদর্শন। 24শে জুন তাদের আদেশের মাত্র 48 ঘন্টার মধ্যে 26শে জুন 2025 তারিখে সোনালী খাতুন তার সঙ্গীদের দিল্লি থেকে সোজা আসামে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সাহায্যে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের জোর করে বাংলাদেশে পুশব্যাক ঠেলে দেওয়া হলো। এই পুরো প্রক্রিয়াটা অস্বাভাবিক গোপনীয়তা, দ্রুততার সঙ্গে করা হলো। কেন করা হলো? একটা অপটিক্স, আমরা বাংলাদেশে পেয়েছি, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এবার তাদের কি হলো? তাদের পরিবারের অন্য সদস্যরা কেউ জানলো না, মানবাধিকার সংগঠন আইনি হস্তক্ষেপ করার কোনো সুযোগ তারা পেল না। সোনালী পরিবারের তারা যা বলছেন, তাদের মাঝরাতে ভোরের অন্ধকারে সীমান্তের ওপাশে ঠেলে দেওয়া হলো। সোনালী তখন প্রায় 4-5 মাসের অন্তঃসত্ত্বা। এই শারীরিক অবস্থায় ট্রেনে করে তাকে নিয়ে আসা হয়েছে, সীমান্তের দুর্গম পথে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে কোনো টাকা পয়সা, কাপড় চোপড়, প্রয়োজনীয় ওষুধপত্র কিচ্ছু নেই। শুধু পরনের কাপড়টুকু সম্বল করে তারা একটা অচেনা দেশে পা রাখতে বাধ্য হয়েছে। এই নির্বাসন প্রক্রিয়া 46 সালের ফরেনার্স অ্যাক্টের অপপ্রয়োগের জ্বলন্ত উদাহরণ। এরমভাবে হতে পারে না। যদিও এই আইনটা সরকারের বিদেশিদের শনাক্ত, বহিষ্কার করার ক্ষমতা দেয়, কিন্তু এটা কোনোভাবেই সরকারকে এই অধিকার দেয় না যে তারা যথাযথ তদন্ত ছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে দেশ থেকে বের করে দেবে। ওই যে পুলিশ ধরবে আর তাড়িয়ে দেবে, এটা নেই আমাদের সংবিধানে। এরপর কি হলো? নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলো। স্বাভাবিকভাবেই তারা ছিলেন সম্পূর্ণ দিশেহারা। কোথায় যাবে? বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঢুকে কোনোভাবে রাজধানী ঢাকার দিকে পৌঁছলেন। সেখানে তাদের মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না, পরিচিত কেউ ছিল না, কোনো আয়ের উৎস ছিল না। ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, পার্কের বেঞ্চে বসছেন, ফুটপাতে রাত কাটাচ্ছেন। এবার 8 মাসের গর্ভবতী সোনালী, ছোট শিশুদের নিয়ে এই পরিবারগুলো কিভাবে দিনের পর দিন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে সেটা কল্পনা করা যায় না।
তারা ভিক্ষে করে স্থানীয়দের দয়ায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে না পারছিলেন, না সামনে যেতে, না পারছিলেন পেছনে ফিরতে। ত্রিশঙ্কু অবস্থা একটা রাষ্ট্রহীন মানুষের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা। তারা ছিলেন এমন একটা সত্তা যাদের কোনো রাষ্ট্র স্বীকারই করছে না। ভারত তাদের তাড়িয়ে দিয়েছে, আর বাংলাদেশে তারা অবৈধ। এই 2 মাসের অজ্ঞাতবাস তাদের শারীরিক মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। 2 মাস ভবঘুরের মতো জীবন কাটানোর পরে 21শে আগস্ট 2025 সোনালী খাতুন এবং তার সঙ্গীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৌঁছেছিলেন। সম্ভবত তারা চাইছিলেন সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে আসার চেষ্টা করছিলেন। মানে সম্ভবত তারা কিছু যোগাযোগ করেছিলেন, কিছু টাকা পয়সার প্রতিশ্রুতি দিয়েছিলেন দালালদেরকে, যে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে তাদেরকে যেন ঢুকিয়ে দেওয়া হয়। মালদা এবং মুর্শিদাবাদ জেলার সীমান্তের একটি জায়গা, কিন্তু সেখানে তারা ধরা পড়ে গেলেন বাংলাদেশ পুলিশের হাতে। এবারে স্থানীয় পুলিশ তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করলো, জিজ্ঞাসাবাদ শুরু করলো। ভাবুন একবার, প্রথমে দিল্লিতে ভারতের পুলিশ, এবারে বাংলাদেশের পুলিশের হাতে। তারা অভিযোগ একই, অনুপ্রবেশকারী। মানে ভারতও বলছে অনুপ্রবেশকারী, বাংলাদেশও বলছে অনুপ্রবেশকারী। সোনালী এবং তার পরিবারের সদস্যরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে সেই একই নথিপত্র, আবার সেই আধার কার্ড, ভোটার কার্ড তাদের দেখালো। বাংলাদেশে পুলিশের সামনে সেগুলোকে তুলে ধরলো, যেগুলো ভারতে জাল বলে বাতিল করা হয়েছিল। তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে তারা ভারতীয় নাগরিক এবং পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছেন। আইনের দৃষ্টিতে ওই নথিগুলোই তাদের বিরুদ্ধে প্রধান প্রমাণ হয়ে গেল যে আপনারা অনুপ্রবেশকারী, মানে বাংলাদেশে ঢুকেছেন, আপনারা ভারতীয়, বাংলাদেশে কেন ঢুকেছেন, কেন বৈধ ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া আপনারা ঢুকেছেন। ফলে তাদের বিরুদ্ধে 1952 সালে কন্ট্রোল এন্ট্রি অ্যাক্ট আর ফরেনার্স অ্যাক্টের আওতায় অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়। মানে এদেশেও তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, ওদেশেও তারা অবৈধ অনুপ্রবেশের মামলাতেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। 22শে আগস্ট শুক্রবার তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ঠাট্টা, একটা চরম পরিহাস। নিজের দেশে তারা নাগরিকত্বের প্রমাণ দেখাতে গিয়ে ব্যর্থ হয়ে বিতাড়িত হয়েছে, ভিন দেশে আবার সেই একই প্রমাণ দেখিয়ে অনুপ্রবেশকারী হিসেবে কারাবন্দী হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কারাগারে তাদের জীবন শুরু হয় আর এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে। এটা কারাগার অন্তত খোলা আকাশের নিচে থাকার চেয়ে কিছুটা নিরাপদ ছিল, কিন্তু একজন আসন্ন প্রসবা নারী, একজন মহিলা, তার কারাগারের পরিবেশ কখনো অনুকূল হতে পারে না, সম্ভব নয়। সেখানে তারা আন্ডার ট্রায়াল প্রিজনার বা বিচারাধীন বন্দী হিসেবে তাদেরকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন, চার্জ ফ্রেমিং এর প্রক্রিয়া শুরু হয়। 14ই অক্টোবর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সোনালীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে কারাগারে সোনালী পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, তার মানসিক অবসাদে ভুগছেন, গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে ভিনদেশে কারাগারে বন্দী থাকার শারীরিক মানসিক ধকল তার অনাগত সন্তানের স্বাস্থ্যের উপরে একটা মারাত্মক প্রভাব ফেলছে, এই অভিযোগ তখন ছিল। এছাড়া সুইটি বিবির কিশোর শিশু সন্তানরাও এই বন্দি দশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পুরো আইনি লড়াইয়ের অন্যতম প্রধান ভিত্তি ছিল সেই 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা, 1952 সালে জমির দলিল। সোনালীর বাবা বধু শেখ, মা জ্যোৎস্না বিবির নাম বীরভূম জেলার মুরারই বিধানসভা কেন্দ্রের 2002 সালের নির্বাচনী তালিকায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত আছে। তারা 2002 সালে তাদের নাম লেখা আছে, যেটা নির্বাচন কমিশন বলছে হ্যাঁ 2002 সালে থাকলে তারা ভোটার, এবং তাদের কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিও নেই, তারা ভোটার, তারা ভোট দিয়েছেন। ভারতের নির্বাচন কমিশনের এই নথিটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরেছেন। সোনালীর বাবা মা বৈধ ভারতীয় নাগরিক, তাদের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের জন্মসূত্রে সোনালীও ভারতীয় নাগরিক। সোনালীর পরিবারের পক্ষ থেকে 1952 সালে জমির দলিল আদালতে পেশ করা হয়েছে। এই দলিল প্রমাণ করছে যে তাদের পূর্বপুরুষরা দেশভাগের পর থেকে বা তারও আগে থেকে ওই নির্দিষ্ট জমিতে বসবাস করে আসছে। 71 সালে যুদ্ধের সময় আসা শরণার্থী বা পরবর্তীকালে অনুপ্রবেশকারীও নয়। সোনালী নিজের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আদালতে জমা দিয়েছে। সেখানে তার জন্মসাল 2000 বা তার কাছাকাছি দেখানো হয়েছে। আইনজীবীদের যুক্তি, যদি তার বাবা মা 2002 সালের ভোটার তালিকায় থাকেন, তাদের জমির দলিল 1952 সালের হয়, তাহলে সোনালীকে বাংলাদেশি কিভাবে বলা যাবে? এত কিছু করে সোনালী খাতুন দেশে ফিরে আসলেন, তার সন্তান জন্মালো এদেশে, ভোটও দিয়েছেন, কিন্তু এতদিন ধরে ওই বাংলাদেশে পড়েছিল তার স্বামী দানিশ শেখ, তাদের পড়শি সুইটি বিবি, তার সন্তানেরা, কারণ তখনও কেন্দ্র বাকিদের ভারতীয় বলে মানেননি। সমস্ত নথি শাখা সত্ত্বেও তাদের এভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এই প্রশ্ন তুলে দেয় যে সরকার
এই সবাইকে দেশে ফেরাতে চেয়ে দুটো আলাদা মামলা করেছিল সোনালীর বাবা ভদু শেখ আর সুইটির মামাতো ভাই আমির খান। কলকাতা হাইকোর্ট তাদের ফেরানোর নির্দেশ দিল, কেন্দ্র সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে সে মামলাই চলছিল। হ্যাঁ, এই কাগজ কুড়ানি গরিব মানুষজনদের বেনাগরিক করার জন্য সরকারের তরফ থেকে অনেক টাকার উকিল নিয়োগ করা হয়েছিল, কিন্তু তাদের পক্ষে রায় যায়নি। ঘরে বসে সোনালী বলেছেন 3 সন্তানকে নিয়ে চরম চিন্তায় দিন কেটেছে, সন্তানরা এবার তাদের বাবা মার মুখ দেখবে। ফিরে আসছে স্বস্তিতে সুইটির মামাতো ভাই আমির খান। 1 বছর পরে দিদিরা দেশে ফিরবে, ওরা দেশে ফেরার জন্য আকুল হয়ে আছে। পুরো ঘটনা পরিষ্কার বলে দিচ্ছে কে নাগরিক কে বেনাগরিক তা শেষ সিদ্ধান্ত নিতে পারে একমাত্র আদালত, পুলিশ বা বিএসএফ নয়। কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী আবার বলেছেন বিএসএফ কে বলে দিয়েছি ধরবে আর ডিপোর্ট করবে। মানে আগে ডিলিট হয়ে গেছে, সেই নামগুলো বাছা হবে, সেই নামগুলোর লোকজনকে ধরা হবে, ধরে ডিপোর্ট করবে, মানে কাঁটাতারের বেড়ার ওপারে পাঠিয়ে দেওয়া হবে। তারপর অবর্ণনীয় যন্ত্রণার রাস্তায় জেলে দিন গুজরান করে তারা দেশে ফিরতেও পারেন বা বিদেশের জেলে আমৃত্যু কাটাতে হতে পারে। শোনা গেল বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছেন নির্দিষ্ট প্রমাণ আর নথি ছাড়া কোনো ধরনের পুশব্যাক আর মানা হবে না। মানে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে জমা হবেন লাখো লাখো পরিচয়হীন মানুষ। ভালো, এও তো এক পরিবর্তন, স্বাগত পরিবর্তন। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এখানেই শেষ করছি। নমস্কার।